হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো লাস্ট ভিডিওতে তোমাদের যে লাস্ট চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো তোমরা নিশ্চয়ই আশা করি আমার ভিডিও দেখে চ্যাপ্টার অনেকটাই হয়তো বুঝতে পেরেছো, বা যদি কিছু না বুঝতে পারো তোমরা তো আমি বলেছি যে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা হচ্ছে ক্লাস 11 চ্যাপ্টার বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু কথা আমি বলতে চাই, যেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এনটিএ এই চ্যাপ্টারটার উপর কিন্তু স্ট্রেস দিচ্ছে, লাস্ট কয়েক বছর ধরে স্ট্রেস দিচ্ছে এই চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টারে কিছু কনসেপ্টও বোঝার আছে। তো এই চ্যাপ্টারটা তোমাদের একটু স্ট্রেন দিয়ে পড়তেই হবে। যেমন এই চ্যাপ্টারে ব্লাড গ্রুপ, এবিও গ্রুপিং, আরএইচ গ্রুপিং, এগুলো খুব ইম্পর্টেন্ট, কোয়াগুলেশন অফ ব্লাড এগুলোও ইম্পর্টেন্ট, এবং সার্কুলেটরি পাথওয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। তো এখানে কার্ডিয়াক সাইকেলের পুরো ধাপটা তোমাকে বুঝতে হবে, পুরো নলেজটা এখানে তোমাকে এখানে গেইন করতে হবে। নেক্সট কার্ডিয়াক সাইকেল তো আমি বললাম। ইসিজি, ইসিজি থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কিন্তু এসেছে, তো ইসিজি পার্টটা কিন্তু একটু ভালো মতো পড়তে হবে, এবং ডাবল সার্কুলেশন, এবং নেক্সট রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি অ্যান্ড ডিসঅর্ডার অফ সার্কুলেটরি সিস্টেম। তো প্রত্যেকটা টপিকই এখানে ইম্পর্টেন্ট, এবং খুবই ভালো মতো চ্যাপ্টারটা তোমাদের পড়তে হবে। তো ওই চ্যাপ্টারটা হয়তো একটা ভিডিওতে আমার পক্ষে সম্ভব না, তো দুটা ভিডিও বা খুব বেশি হলে আমি তিনটা ভিডিওতে তোমাদের পার্ট বাই পার্ট এই চ্যাপ্টারটা পড়িয়ে দিব। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট শুরু করলাম। You have learned that all living cells have to be provided with nutrients. হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি যে তোমরা যেটা পেজ বার করবে যে 278, এনসিআরই বই 278, মানে আমার বই অনুসারে, যদি নতুন বই হয় তো তোমরা কাইন্ডলি চ্যাপ্টার 18 দেখতে পারো, চ্যাপ্টার 18। হ্যাঁ চলো। You have learned that all living cells have to be provided with nutrients, oxygens and other essential substances. তো তোমরা সবাই জানো যে এটা নতুন কিছু বলা নয়, যে আমরা যত সজীব কোষ আছে, তো সজীব কোষে প্রতিনিয়ত পুষ্টি দ্রব্য, অক্সিজেন এবং আরও অপরিহার্য দ্রব্যাণু সবসময় সরবরাহিত হয়, মানে বিভিন্ন মাধ্যম থেকে কোষে সরবরাহ করা হয়। নেক্সট দেখো, অলসো দ্য ওয়াস্ট অর harmful substances produced have to be removed continuously for healthy functioning of tissues. তো এটা নর্মাল, আমরা সবাই জানি যে আমাদের শরীরে যে ক্ষতিকারক দূষিত যে বিষাক্ত পদার্থগুলো উৎপন্ন হয়, তো সেটা আমাদের শরীর থেকে প্রতিনিয়ত যে কোনো বায়োলজিক্যাল অর্থাৎ জৈবিক কোনো ক্রিয়ার মাধ্যমে দেহ থেকে নির্গত হয়ে যায়। কারণ দেখো, একটা জিনিস যে দেহে যদি শরীরে দূষিত পদার্থ থাকে, তাহলে তো শরীরের একদিকে যখন ভারসাম্য নষ্ট হবে, তখন আমাদের শরীরে বিভিন্ন ম্যাল ফাংশন সৃষ্টি হবে, বিভিন্ন অর্গানের রোগ সৃষ্টি হবে। তো শরীর তো ভারসাম্য রক্ষা করার জন্য বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে এই ক্ষতিকারক দূষিত পদার্থগুলো বের হয়ে যায়। এটা তো নতুন কিছু করে বোঝার কিছু নেই। It is therefore essential to have efficient mechanisms for the movement of these substances to the cells and from the cells. তো দেখো এখানে কি বলছে, যে এটা খুবই প্রয়োজনীয় যে আমাদের শরীরে কোষ থেকে কোষে বিভিন্ন দ্রব্য সমূহের বিভিন্ন পদার্থের পরিবহন মুভমেন্ট। তো তোমরা আগেও নিশ্চয়ই একটা চ্যাপ্টারে পড়েছো ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স, যেমন ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, তো বিভিন্ন উপায়ে আমাদের শরীরে হয়। তো সেটা তোমরা আলাদা চ্যাপ্টারে গিয়ে পড়বে, ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সে পড়বে। Different groups of animals have evolved different methods for this transport. তো এটা আমরা সবাই জানি যে আমাদের জীবজগতে যে এত জীবের সমারোহ, যে বিভিন্ন প্রজাতির যে জীব আছে, তো এই বিভিন্ন প্রজাতির জীবে এই কোষ থেকে কোষে যে দ্রব্য সমূহের যে সরবরাহ, মানে পরিবহনের পদ্ধতি, এগুলো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, মানে কোনো জীবে এটা কনস্ট্যান্ট নয়, মানে সব জীবের ক্ষেত্রে যে একই পদ্ধতির মাধ্যমে হবে সেটা না, বিভিন্ন জীবে বিভিন্ন রকম পদ্ধতি, যেমন মানুষের মধ্যে এক পদ্ধতি, অন্য পশুদের মধ্যে অন্যরকম পদ্ধতি, পাখিদের মধ্যে অন্যরকম পদ্ধতি, এটা নতুন করে বলার কিছু নেই।
Simple organisms like sponges and ciliates circulate water from their surroundings through their body cavities to facilitate the cells to exchange their substances. তো এটা আমরা সবাই জানি যে নিম্ন স্তরের যে অমেরুদণ্ডী প্রাণী লোয়ার ইনভার্টিব্রেটস যেমন স্পঞ্জ এবং সিলেন্টারেটা, তোমরা এনিম্যাল কিংডমে জানো যে বিভাগগুলো পড়বে। আর আমি যখন এরপরে এনিম্যাল কিংডম নিয়ে ভিডিও আনবো তখন থেকে ডিটেলসে পড়াবো। তো তোমরা জানো, সবাই জানো যে নিম্ন শ্রেণীর যে অমেরুদণ্ডী প্রাণী যেমন স্পঞ্জ সিলেন্টারেটা, তো তাদের শরীরে দেখবে অনেক গহ্বর থাকে, বডি ক্যাভিটিস থাকে, তাদের শরীরটা অনেক গহ্বর দিয়ে তৈরি। তো তাদের এই গহ্বরের মাধ্যমে জলের সংবহন হয়, সার্কুলেশন অফ ওয়াটার ঘটে, জলের সংবহন হয় এবং তাদের এই বডি গহ্বরের মধ্য দিয়ে এই কোষের মধ্যে বিভিন্ন দ্রব্য সময়ের পুষ্টিদ্রব্য বিভিন্ন পদার্থ সময়ের আদান প্রদান হয়। More complex organisms use special fluids within their bodies to transport such materials. অর্থাৎ এই লাইনটাতে কী বলতে চাইছে যে যত জীবের যত কমপ্লেক্সিটি বাড়বে, যত জীবটা যত সরল থেকে জটিল হতে শুরু করবে, যেমন আমাদের মানব শরীর তোমরা সবাই জানো যে সব থেকে জটিল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গঠিত। তো জীবের মধ্যে যত জটিল অঙ্গ প্রত্যঙ্গ থাকবে, যখন কমপ্লেক্স অর্গানিজম হবে, তো তাদের শরীরে এই পদার্থসমূহ বিভিন্ন পুষ্টিদ্রব্য বা বিভিন্ন দেহের প্রয়োজনীয় পদার্থসমূহের পরিবহনের জন্য বিশেষ বিশেষ পদ্ধতি থাকবে, সরল পদ্ধতির মাধ্যমে তাদের হবে না। Blood is the most commonly used body fluid by most of the higher organisms, including humans, for this purpose. তো এটা খুবই ইম্পর্টেন্ট লাইন যে আমাদের শরীরে রক্ত হলো এমন একটা তরল মাধ্যম, তরল জলীয় মাধ্যম। তোমরা সবাই জানো ব্লাড হলো তরল লুজ কানেক্টিভ টিস্যু। তো ব্লাড হলো আমাদের শরীরে এমন একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম যার মধ্য দিয়ে বিভিন্ন পদার্থের পুষ্টিদ্রব্য থেকে শুরু করে বিভিন্ন দেহের প্রয়োজনীয় পদার্থের সংবহন ঘটে এবং মোস্টলি এটা সম্ভব হয় বিভিন্ন জটিল জটিল জীবে, যেমন সব থেকে এটা বেশি দেখা যায় মানুষের মধ্যে, আমাদের মধ্যেই সার্কুলেশন দেখা যায়। Another body fluid, lymph, also helps in the transport of certain substances. তো এই রক্ত ছাড়াও আমাদের শরীরে লিম্ফ মানে লসিকা বলে বা বাতি বাংলায় বলতে গেলে লসিকা নামে আরও একটা জলীয় পদার্থ যে থাকে, যেটাও আমাদের শরীরে পুষ্টিদ্রব্য এবং বিভিন্ন পদার্থের আদান প্রদানে সাহায্য করে। Next, in this chapter, you will learn about the composition and properties of blood and lymph tissue fluid, and the mechanism of circulation of blood is also explained here. এটা নতুন করে কিছু বলার নেই যে এই চ্যাপ্টারে আমরা এই রক্ত এবং লসিকা, এই যে কলাকোষের যে তরলগুলো, তো তারা কী দিয়ে গঠিত, তাদের উপাদান সমূহ এবং তারা কীভাবে শরীরে বিভিন্ন দ্রব্যাদি সমূহের সংবহন এবং আমাদের শরীরে রক্তের কীভাবে সংবহন থাকবে, এই চ্যাপ্টারে আমরা ডিটেলসে জানবো। নেক্সট চলো, ব্লাড। Blood is a special connective tissue consisting of a fluid matrix, plasma and from elements. তো তোমরা সবাই জানো যে রক্ত হলো একটি বিশেষ যোগ কলা, কানেকটিভ টিস্যু। কেন? এটা আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করে। তো রক্ত হলো আমাদের শরীরে এক বিশেষ যোগ কলা, যেটা কী দিয়ে গঠিত হয়? ফ্লুইড ম্যাট্রিক্স, অর্থাৎ তরল ধাত্র সমূহ। ম্যাট্রিক্স মানে কি? ধাত্র, তরল ধাত্র সমূহ এবং প্লাজমা নামক জলীয় ফ্লুইড এবং ফর্ম এলিমেন্টস মানে কিছু পদার্থ সমূহ। তোমার ফর্ম এলিমেন্টস জানো যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, এগুলা দিয়ে গঠিত হয়। নেক্সট দেখো কি বলেছে, প্লাজমা। Plasma is a straw-colored viscous fluid consisting nearly 55% of the blood. তো তোমরা সবাই জানো যে প্লাজমা হলো একটি স্ট্র কালার, অর্থাৎ স্ট্র জলীয়টা অংশ, ভিসকাস ফ্লুইড মানে জলীয় সান্দ্রপূর্ণ তরল। এবং এটি আমাদের শরীরে রক্তের কত অংশ থাকে? রক্তের 55%, 55% থাকে। 90 থেকে 92% অফ প্লাজমা ইজ ওয়াটার অ্যান্ড প্রোটিনস কন্ট্রিবিউট 6 থেকে 8% অফ ইট। তো আমি তোমাদের যেটা বলবো যে এই পার্সেন্টেজগুলো কিন্তু তোমাদের খুব খুব ভাইটাল, ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। না পারলে তোমরা খাতায় যেভাবে আমি বলেছিলাম মনে রাখবে। এইগুলা থেকে কিন্তু তোমাদের কলাম ম্যাচিং কোশ্চেন কিন্তু আসবে, কলাম ম্যাচিং কোশ্চেন আসতে পারে বা স্টেটমেন্ট বেসিস কোশ্চেন দিতে পারে বা ফিল ইন দি ব্ল্যাঙ্কসও দিতে পারে। এগুলো কিন্তু মান দিয়ে ওরা কিন্তু কোশ্চেন দেয়, এটা কিন্তু মনে রাখতে হবে। তো আমাদের শরীরে
প্লাজমার মধ্যে জল কত শতাংশ থাকে? এই প্লাজমার জলীয় অংশের মধ্যে 90 থেকে 92% জল থাকে, এবং এর মধ্যে প্রোটিন কতটা থাকে? প্রোটিন থাকে 6 থেকে 8%। তো এগুলো কিছু বোঝার নেই, এটা মানে মনে রাখতে হবে কত কি পার্সেন্টেজ। ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন অ্যান্ড অ্যালবুমিনস আর দ্য মেজর প্রোটিনস। তো প্লাজমার মধ্যে কি কি গুরুত্বপূর্ণ প্রোটিন দেখা যায়? ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন। নেক্সট দেখো কি বলছে, ফাইব্রিনোজেন্স আর নিডেড ফর ক্লটিং অর কোয়াগুলেশন অফ ব্লাড। তো এটা সবাই জানে যে ফাইব্রিনোজেন হলো এমন একটা প্রোটিন যেটা আমাদের শরীরে রক্তের তঞ্চন ঘটাতে সাহায্য করে। গ্লোবিউলিনস প্রাইমারিলি ইনভলভ ইন ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি অ্যান্ড দ্য অ্যালবুমিনস হেল্প ইন অসমোটিক ব্যালেন্স। অর্থাৎ এটা ইম্পর্টেন্ট যে গ্লোবিউলিন হলো এমন একটা প্রোটিন যেটা আমাদের শরীরে প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে সাহায্য করে। অর্থাৎ আমরা হিউম্যান ইমিউনিটি চ্যাপ্টারে আমরা জানবো যে আমাদের শরীরে একটা বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যার ফলে আমাদের শরীরে বিভিন্ন বাইরের অ্যান্টিজেন প্রবেশ করলে সেটা অ্যান্টিবডি তার সঙ্গে রিয়াকশন করে, সেটা আমরা পরে জানবো। তো এই গ্লোবিউলিন কী করে এই আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করতে সাহায্য করে। এবং অ্যালবুমিন যে প্রোটিনটা, এবং এটা আমাদের শরীরে অসমোটিক মানে অভিস্রবণ চাপ এবং অভিস্রবণ জনিত বিভিন্ন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। Plasma also contains small amounts of minerals like sodium, calcium, magnesium, bicarbonate, chloride, etc. Glucose, amino acid, lipids, etc. are also present in the plasma as they are always in transit in the body. অর্থাৎ এই লাইনটা কি বলছে যে প্লাজমা যে জলীয় দ্রবণটা থাকে তো সেটা অনেকগুলো খনিজ পদার্থ দিয়ে গঠিত। তো যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড, এবং এর পাশাপাশি গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিড সব থাকে, এবং এগুলো আমাদের জলীয় অংশের মধ্যে সবসময় সরবরাহ বজায় থাকে। ফ্যাক্টরস ফর কোয়াগুলেশন অর ক্লটিং অফ ব্লাড আর অলসো প্রেজেন্ট ইন দ্য প্লাজমা ইন অ্যান ইনঅ্যাক্টিভ ফর্ম। অর্থাৎ আমাদের শরীরে যে রক্ততঞ্চনের যে প্রক্রিয়াসমূহ, যে রক্ততঞ্চনের মেকানিজম পিছনে আসে, তো রক্ততঞ্চনের জন্য যে ফ্যাক্টরগুলো অর্থাৎ পদার্থগুলো লাগে, তো সেগুলো সবসময় ইনঅ্যাক্টিভ মানে অসক্রিয় অবস্থায় থাকে। তো সেগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে সক্রিয় করতে হয়। তো তোমরা জানো যে এগুলো অনেক মেকানিজম আছে, এক্সটেন্সিভ পাথ হয়, ইন্টেন্সিভ পাথ হয়। সেগুলো তোমরা এনসিআরটিতে হয়তো নাই, তোমরা যদি চাও তো পড়ে রাখতে পারো, বাট এনসিআরটি যখন নাই অতটা ওরা গুরুত্ব দিবে না এটা। তো যাই হোক, যেটা বলার যে এই রক্ততন্ত্রে অংশগ্রহণকারী পদার্থগুলো সবসময় অসক্রিয় অবস্থায় থাকে, এবং এগুলো বিভিন্ন উৎসেচকের এনজাইমের মাধ্যমে এটা সক্রিয় হতে হয় এদের। প্লাজমা উইদাউট দ্য ক্লটিং ফ্যাক্টরস ইজ কল সেরাম। অর্থাৎ আমাদের শরীরে জলীয় যে প্লাজমার মধ্যে মানে রক্ততঞ্চনের পদার্থ সারা মানে ক্লটিং ফ্যাক্টর, রক্ততঞ্চনের পদার্থতে যে বাকি অবশিষ্ট যে পদার্থগুলো থাকে সেই অংশটাকে বলে সেরাম। অর্থাৎ প্লাজমা উইদাউট ক্লটিং ফ্যাক্টর কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ফিল ইন দি ব্ল্যাঙ্কস দেয় যে প্লাজমা উইদাউট ক্লটিং ফ্যাক্টর, অর্থাৎ এর মধ্যে রক্ততঞ্চনের সাহায্যকারী কোনো পদার্থ থাকবে না, এই অংশটা কি বলা হয়? সিরাম বলা যেটাকে। ফর্ম এলিমেন্টস, তো ফর্ম এলিমেন্টস আমি একটু আগে বললাম যে কী থাকে। এরিথ্রোসাইট, লিউকোসাইট অ্যান্ড প্লেটলেটস আর কালেকটিভলি কল্ড ফর্ম এলিমেন্টস। অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা এগুলোকেই বলা হয় ফর্ম এলিমেন্টস বলা হয়। অ্যান্ড দে কনস্টিটিউট নিয়ারলি 45% অফ দ্য ব্লাড, এবং এরা আমাদের রক্তের মধ্যে কত শতাংশ থাকে? 45%। নেক্সট দেখো কি বলেছে, এরিথ্রোসাইট অর রেড ব্লাড সেলস আর দ্য মোস্ট অ্যাবান্ডান্ট অফ অল সেলস ইন দ্য ব্লাড। তো তোমরা সবাই জানো যে রক্তের মধ্যে আমাদের লোহিত রক্তকণিকার পরিমাণটা আরবিসি পরিমাণটা সব থেকে বেশি পরিমাণে থাকে, মানে এটা সব থেকে বেশি পাওয়া যায় এর মধ্যে। A healthy adult man has on an average 5 millions to 5.5 billions of RBCs millimeter cube of blood. অর্থাৎ একটি সুস্থ স্বাভাবিক মানুষের গড়ে লোহিত রক্তকণিকার পরিমাণ কতটা থাকে রক্তের মধ্যে? 5 মিলিয়নস থেকে 5.5 মিলিয়নস। মাইন্ড ইট, এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু ফিল ইন দি ব্ল্যাঙ্কস আসবে, এটা খুব ইম্পর্টেন্ট। ফিল ইন দি ব্ল্যাঙ্কস বা ইসা আসতে পারে বা কলাম ম্যাচিং আসতে পারে, একদম এইটাই 5 মিলিয়নস থেকে 5.5 মিলিয়নস, এই মানটা মনে রাখতে হবে। RBCs are formed in the red bone marrow in the adults. তো তোমরা সবাই জানো যে আমাদের শরীরে লোহিত রক্তকণিকা কোনো অ্যাডাল্ট ব্যক্তির ক্ষেত্রে কোথা থেকে তৈরি হয়? লাল অস্থিমজ্জা অর্থাৎ রক্তিম অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, রেড বোন ম্যারো। RBC are devoid of nucleus in most of the mammals are in biconcave in shape. তো এক্ষেত্রে কি বলছে যে
বেশিরভাগ স্তন্যপায়ী ক্ষেত্রে আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ তার নিউক্লিয়াসবিহীন হয় এবং তারা কি হয়, দ্বি অবতল হয়, বাইকনকেভ, এটা কিন্তু মনে রাখতে হবে, দ্বি অবতল হয় শেপে, মানে আকৃতিতে। দে হ্যাভ এ রেড কালার্ড আয়রন কন্টেইনিং কমপ্লেক্স প্রোটিন কল হিমোগ্লোবিন। এটা তো নর্মাল জিনিস যে এই লোহিত রক্তকণিকার মধ্যে লাল রঙের এবং লৌহ গঠিত একটা বিশেষ প্রোটিন থাকে, কমপ্লেক্স প্রোটিন, সেটাকে বলা হয় হিমোগ্লোবিন, আমরা সবাই জানি। হেন্স দ্য কালার অ্যান্ড দ্য নেম অফ দিস সেল। তো যেহেতু এটা লাল রঙের লৌহ গঠিত, ওই জন্য এই লাল রং থেকে নাম হচ্ছে, এর নাম হিমোগ্লোবিন, এটা নর্মাল জিনিস। এ হেলদি ইন্ডিভিজুয়াল হ্যাজ 12 থেকে 16 গ্রামস অফ হিমোগ্লোবিন ইন এভরি 100 মিলিলিটার অফ ব্লাড। মাইন্ডেড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, যে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির প্রতি 100 মিলিলিটার রক্তে কতটা পরিমাণ হিমোগ্লোবিন থাকে? 12 থেকে 16 গ্রাম। মাইন্ডেড এটা। These molecules play a significant role in transport of respiratory gases. অর্থাৎ এই হিমোগ্লোবিন যে মলিকিউলটা, এটা আমাদের শ্বাস প্রশ্বাসজনিত যে শ্বাস প্রশ্বাসে অংশগ্রহণকারী যে বিভিন্ন গ্যাসসমূহ, তো তাদের পরিবহনে সাহায্য করে। কারণ এর আগেই যে একটা ব্রিদিং অ্যান্ড এক্সরে চ্যাপ্টারে আমি তো ডিটেলসে পড়িয়েছি যে অক্সি হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন, যে কম্পাউন্ডগুলো ফর্ম করে তারা এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হিমোগ্লোবিন, তো সবাই জানো। RBC have an average lifespan of 120 days, after which they are destroyed in the spleen, graveyard of RBCs. অর্থাৎ আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকার গড় জীবৎকাল কত? 120 ডেজ, 120 দিন, এবং যার 120 দিনের পরে তারা আমাদের স্প্লিনের মধ্যে, আমাদের শরীরে যে স্প্লিন আছে, প্লিহার মধ্যে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এই জন্য এই প্লিহাকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি। মাইন্ডেড, স্প্লিনকে কি বলা হয়? গ্রেভিয়ার্ড অফ আরবিসিস। নেক্সট, লিউকোসাইটস আর অলসো নোন অ্যাজ হোয়াইট ব্লাড সেলস অ্যাজ দে আর কালারলেস ডিউ টু দ্য ল্যাক অফ হিমোগ্লোবিন। তো তোমরা এটা নর্মাল জিনিস যে শ্বেতকণিকা, ডাব্লিউবিসি, এটাকে কী বলে? লিউকোসাইট। লিউকোসাইটকে বলা হয় হোয়াইট ব্লাড সেল, কারণ তাদের মধ্যে কী থাকে না? হিমোগ্লোবিন, এবং তারা কোনো হিমোগ্লোবিন কন্টেনিং কোনো কিছু তাদের মধ্যে থাকে না, এই জন্য তাদের বলা হয় শ্বেতকণিকা, এবং তারা রক্তবিহীন, মানে তারা বর্ণবিহীন হয়। তো দে আর নিউক্লিয়েটেড অ্যান্ড আর রিলেটিভলি লেসার ইন নাম্বার, হুইচ এভারেজেস 6000 থেকে 8000 মিলিমিটার অফ ব্লাড। এবং এই শ্বেত রক্ত কণিকা নিউক্লিয়াস যুক্ত হয় এবং তাদের সংখ্যাটা লোহিত কণিকার থেকে অনেকটাই কম থাকে, এবং তাদের সংখ্যা গড়ে কতটা হয়? 6000 থেকে 8000 পার মিলিমিটার অফ কিউব অফ ব্লাড। অর্থাৎ প্রতি একক ঘন আয়তনে তাদের সংখ্যা কতটা থাকে? 6000 থেকে 8000। লিউকোসাইটস আর জেনারেলি শর্ট লিভড। শ্বেতকণিকার জীবনকাল খুবই কম হয়, মানে আয়ুকাল। দে হ্যাভ টু মেইন ক্যাটাগরিজ অফ হোয়াইট ব্লাড কর্পাসেলস, গ্রানুলোসাইট অ্যান্ড অ্যাগ্রানুলোসাইটস। তো তাদের মধ্যে বিশেষ দুটো ভাগ দেখা যায়, যেটা হলো দানাযুক্ত এবং দানাবিহীন। নিউট্রোফিলস, ইওসিনোফিলস অ্যান্ড বেসোফিলস আর ডিফারেন্ট টাইপস অফ গ্রানুলোসাইটস, হোয়াইট লিম্ফোসাইটস অ্যান্ড মনোসাইটস আর অ্যাগ্রানুলোসাইটস। তো এই জিনিসটা লাইনটা সোজা, যে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং মনোসাইট হলো বিভিন্ন রকমের দানাযুক্ত শ্বেতকণিকা, অর্থাৎ এদের মধ্যে দানা দেখা যায়, দানা অঙ্গ দেখা যায়। এবং লিম্ফোসাইট আর মনোসাইট যেটা হচ্ছে দানাবিহীন হয় শ্বেতকণিকা। নিউট্রোফিলস আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট সেলস, 60 থেকে 65% অফ দ্য টোটাল হোয়াইট ব্লাড কর্পাসেল, অ্যান্ড বেসোফিলস আর দ্য লিস্ট 0.5 থেকে 1% অ্যামং দেম। এই যে এখানে যে প্রতিটা আছে নিউট্রোফিল, ইওসিন, বেসোফিল, এই পার্সেন্টেজগুলো দিয়ে কিন্তু ওরা কলাম ম্যাচিং দেয়। এটা দিয়ে কিন্তু কলাম ম্যাচিং মক টেস্টেও আমি দেখেছি যে এখানে কলাম ম্যাচিং দিয়ে এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে, বা এটা তোমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কসে কোশ্চেন, প্রতিটা পার্সেন্টেজ তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ নিউট্রোফিল আমাদের শ্বেতরক্ত কোষের মধ্যে যে বেশি পরিমাণে দেখা যায়, অর্থাৎ 60 থেকে 65%, এবং বেসোফিলটা হয় সব থেকে কম, বেসোফিলের পরিমাণটা সব থেকে কম, এটা কি থাকে? 0.5 থেকে 1%। নিউট্রোফিল অ্যান্ড মনোসাইট 6 থেকে 8% আর ফ্যাগোসাইটিক সেল হুইচ ডিস্ট্রয় ফরেন অর্গানিজম এন্টারিং দ্য বডি। অর্থাৎ নিউট্রোফিলস এবং মনোসাইটের পরিমাণ কত থাকে? 6 থেকে 8%। এরা হলো ধ্বংসপ্রাপ্তি সেল হয়, ফ্যাগোসাইটিক নেচার হয়, তারা হলো আগ্রাসী কোষ হয়, যারা বিভিন্ন বহিরাগত বস্তুকে ধ্বংসপ্রাপ্ত করে এবং দেহে প্রবেশ করতে বাধা দেয়, বিভিন্ন বহিরাগত ক্ষতিকারক পদার্থকে।
বেসোফিল সিক্রেট হিস্টামিন। তো বেসোফিল সে তন্ত্রকণিকা কি ক্ষরণ করে? হিস্টামিন ক্ষরণ করে। এবং এর সাথে কি ক্ষরণ করে? সেরাটোনিন অ্যান্ড হেপারিন আর ইনভলভড ইন ইনফ্ল্যামেটরি রিয়াকশন। অর্থাৎ বেসোফিল সে তন্ত্রকণিকা বিশেষ কাজ হলো এরা ইনফ্ল্যামেটরি রিয়াকশানে প্রদাহজনিত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ইওসিনোফিল 2-3% রেজিস্ট ইনফেকশন অ্যান্ড আর অলসো অ্যাসোসিয়েটেড উইথ অ্যালার্জিক রিয়াকশন। অর্থাৎ এই লাইনটাতে কী বলছে যে ইওসিনোফিলের পরিমাণ কতটা থেকে 2-3% এবং তারা আমাদের শরীরে ইনফেকশন প্রতিরোধ করে ইনফেকশন এবং তারা আর অলসো অ্যাসোসিয়েটেড উইথ অ্যালার্জি এবং তারা আমাদের শরীরে বিভিন্ন অ্যালার্জিজনিত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো নিচে একটা তোমরা দেখবে যে ছবি দেওয়া আছে বিভিন্ন, তো তোমরা ছবিটা দেখতে পারো, আরবিসি, প্লেটলেটস, ইওসিনোফিল, এগুলো বিভিন্ন ছবি দেওয়া আছে, এই দেখতে পারো। এটা ইম্পর্টেন্ট না, এই ছবি দিয়ে তো আর এই ছবি তো ততটা কোশ্চেন আসবে না, ছবি দিয়ে অন্য কোশ্চেন আসতে পারে, এইটা কোশ্চেন আসবে না। প্লেটলেট না। নেক্সট কী বলছে? লিম্ফোসাইটস 20-25% আর অফ টু মেজর টাইপস, বি অ্যান্ড টি ফর্মস। লিম্ফোসাইটের পরিমাণ আমাদের শ্বেত রক্তকণিকা কতটা থাকে? 20-25%, এবং তাদের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ তারা বিভাগ হয়, বি এবং টি ফর্মস, বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিম্ফোসাইট। বোথ বি অ্যান্ড টি লিম্ফোসাইটস আর রেসপন্সিবল ফর ইমিউন রেসপন্সেস অফ দ্য বডি। অর্থাৎ এই বি এবং টি লিম্ফোসাইট, এই দুই প্রকারই লিম্ফোসাইট আমাদের শরীরে অনাক্রম্যতা জনিত বিক্রিয়া অংশগ্রহণ করে, অর্থাৎ আমাদের শরীরে অনাক্রম্যতা প্রদর্শন করে। Platelets are also called thrombocytes, are cell fragments produced from megakaryocytes, special cells in the bone marrow. অর্থাৎ অনুচক্রিকাগুলো হলো থ্রম্বোসাইট এবং এরা হলো সেলের এক প্রকার টুকরো টুকরো সেল, মানে খণ্ড খণ্ড সেল, যেগুলো প্রত্যতার থেকে সৃষ্টি হয় মেগাক্যারিওসাইট নামে একটা কোষ থেকে। মাইন্ডিড মেগাক্যারিওসাইট হলো কিসের কোষ? আমাদের যে লোহিত রক্তমজ্জা আছে, সেই রক্তমজ্জার একটা বিশেষ কোষ, মানে অস্থিমজ্জা, আমাদের লাল অস্থিমজ্জা থেকে যেখান থেকে আরবিসি ফর্ম হয়, সেই লাল অস্থিমজ্জারই একটা বিশেষ কোষ থেকে মেগাক্যারিওসাইট তৈরি হয় এবং এই মেগাক্যারিওসাইট থেকে পরবর্তীতে এই অনুচক্রিকা বা প্লেটলেটগুলো তৈরি হয়। ব্লাড নর্মালি কন্টেইনস 1,50,000 থেকে 3,50,000 প্লেটলেটস পার মিলিমিটার কিউব। অর্থাৎ আমাদের রক্তে প্রতি ঘন আয়তন রক্তে কতটা পরিমাণ অনুচক্রিকা থাকে? 1,50,000 থেকে 3,50,000. Platelets can release a variety of substance, most of which are involved in the coagulation of clotting of blood. তো তোমরা সবাই জানো যে আমাদের অনুচক্রিকাগুলো অনেক পদার্থ বা অনেক ফ্যাক্টর যেগুলো ক্ষরণ করে, এবং অনুচক্রিকার একটা খুব খুব গুরুত্বপূর্ণ কাজ কি, এটা আমরা সবাই জানি যে আমাদের রক্ততঞ্চন প্রক্রিয়া অংশগ্রহণ করে। A reduction in their number can lead to clotting disorders, which will lead to excessive loss of blood from the body. অর্থাৎ অনুচক্রিকাগুলোর সংখ্যা যদি আমাদের শরীরে কমে যায়, মানে পরিমাণটা কমে যায়, তো আমাদের শরীরে রক্ততঞ্চনজনিত বিভিন্ন রোগ দেখা যায়, এবং যেটা কী হয়, আমাদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণে রক্ত বের করে দেয়, সিভিয়ার ব্লাড লস হয়। নেক্সট দেখো, খুব খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন আসেই, কনসেপচুয়াল কোশ্চেন দেয় এই চ্যাপ্টারটা থেকে, এই পার্টটা থেকে, সরি চ্যাপ্টারটা কেন, যেটা হলো ব্লাড গ্রুপ, রক্তের বিভাগ। As we know, blood of human beings differ in certain aspects, through it appears to be similar. অর্থাৎ তোমরা জানো যে আমাদের মানব শরীরে রক্তের বিভিন্ন বিভাগ আছে, রক্তের বিভিন্ন শ্রেণী আমরা দেখতে পাই আমাদের শরীরে। ভেরিয়াস টাইপস অফ গ্রুপিং অফ ব্লাড হ্যাজ বিন ডান। অর্থাৎ রক্তকে বিভিন্ন প্রক্রিয়া দ্বারা আমরা শ্রেণীবিভাগ করতে পারি। টু সাচ গ্রুপিংস, দ্য এবিও অ্যান্ড আরএইচ আর ওয়াইডলি ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমাদের সারা বিশ্বে রক্তের দু রকম শ্রেণীবিভাগ করা হয়, যেটা হলো এবিও পদ্ধতি এবং আরএইচ পদ্ধতি। এই দুটোই মেনলি করা হয়, আরও অনেক আছে এমএন পদ্ধতি, তো সেগুলো অতটা লাগে না, মেনলি দুটোই করা হয়, এবিও পদ্ধতি এবং আরএইচ পদ্ধতি। যেটা হচ্ছে যে ABO blood grouping, first of all important এটা, ABO grouping is based on the presence of absence of two surface antigens chemical that can induce immune response on the RBCs, namely A and B. অর্থাৎ আমাদের যে রক্তের মধ্যে ABO শ্রেণীবিভাগ করা হয়, এটা কিসের উপর ভিত্তি করে করা হয়? আমাদের শরীরে দুটো সারফেস অ্যান্টিজেন, মানে দেহতলে দুটো অ্যান্টিজেন, মানে আরবিসি প্রাচীরে, মানে আরবিসির দেহতলে দুই প্রকার
অ্যান্টিজেন থাকে এবং এ এবং বি অ্যান্টিজেন, এই এ এবং বি অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে এবিও রক্তে শ্রেণীবিভাগটা করা হয় এবং এই এবিও এ অ্যান্ড বি অ্যান্টিজেন আমাদের এই রক্তের মধ্যে অনাক্রমতা পোষণ করতে সাহায্য করে, অনাক্রমতার যোগান দেয়। Next, similarly, the plasma of the different individual contains two natural antibodies, protein produced in response to antigen. অর্থাৎ এই একই প্রকার উপায় আমাদের প্লাজমা নামক জলীয় অংশের মধ্যে দু প্রকার অ্যান্টিবডি থাকে অর্থাৎ অ্যান্টি এ এবং অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে এবং যারা এই এ এবং বি অ্যান্টিজেনের বিরুদ্ধে সক্রিয় হয়। The distribution of antigen and antibodies in the four groups of blood A, B, AB and O are given in table 18.1. তো তোমরা নিচে একটা টেবিল দেখতে পাচ্ছ যে 18.1 টেবিল। তো এখানে বিভিন্ন রক্তে যে শ্রেণীবিভাগের জন্য দায়ী যেসব অ্যান্টিজেন ও অ্যান্টিবডিগুলোর চারটা গ্রুপ অনুযায়ী এখানে শ্রেণীবিভাগ দেওয়া হয়েছে এবি ও এবং ও। You probably know that during blood transfusion, any blood cannot be used. The blood of a donor has to be carefully matched with the blood of a recipient before any blood transfusion to avoid severe problem of clasping, destruction of RBCs. অর্থাৎ তোমরা সবাই জানো যে এটা খুব ইম্পর্টেন্ট লাইন যে যখন আমরা রক্ত পরিচালনা করি, অর্থাৎ রক্ত এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির দিয়ে রক্ত সঞ্চালন করি, পরিচালনা করাটা ভুল, রক্ত সঞ্চালন করি। তো তোমরা দেখো যে আমরা কি নর্মালি এই গ্রুপের এই রক্ত বিশিষ্ট কোনো ব্যক্তির কি সেটা কি বি গ্রুপের ব্যক্তিকে দিই না, এই গ্রুপের সঙ্গে এই গ্রুপেরই দিই, আবার বি এর সঙ্গে কি ও দিই না, ওর সঙ্গে ওই দিই। তো তোমরা যেটা জানো যে আমরা রক্ত এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিদের রক্ত সঞ্চালনের সময় যে কোনো গ্রুপের রক্ত কিন্তু দেওয়া যায় না। অর্থাৎ যে দাতা সেই দাতার রক্তের শ্রেণীর সঙ্গে যে গ্রহিতা সেই গ্রহিতার রক্তের শ্রেণী একদম কেয়ার নিয়ে মেলাতে হয়, ম্যাচ করাতে হয়, যাতে কোনো রকম রক্তের মধ্যে অ্যাগ্লুটিনেশন বা অ্যাগ্লুটিনেশন না ঘটে বা রক্তের মধ্যে তঞ্চন না ঘটে এবং তারপরে যাতে লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত না হয়। দ্য ডোনার্স compatibility is also shown in the table 18.1. অর্থাৎ টেবিল 18.1 অনুসারে আমরা দাতার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি একজন দাতা কোন ব্যক্তিকে কোন শ্রেণীর ব্যক্তিকে রক্ত দান করতে পারে। তো এই চার্টটা তোমরা ভালো করে লক্ষ্য করো এবং এই চার্টটা কিন্তু আমাদের বংশগতিতে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারে কিন্তু লাগবে, কারণ আর ওখানে এক্সট্রা করতে হবে যে এর জন্য কী অ্যালিল সমূহ দায়ী হয়। তো এখানে একটু জেনে রাখো তোমরা ব্লাড গ্রুপস অ্যান্ড ডোনার কম্প্যাটিবিলিটি। ব্লাড গ্রুপ, তারপরের ছকে দেখো অ্যান্টিজেন অন আরবিসির মধ্যে কী কী অ্যান্টিজেন থাকে, তারপরে দেখো যে আমাদের এই অ্যান্টিজেনের বিরুদ্ধে পরিপ্রেক্ষিতে কি এই প্লাজমার মধ্যে কী কী অ্যান্টিবডি থাকে এবং ডোনার্সের অর্থাৎ দাতার গ্রুপ কী হওয়া উচিত। তো দেখো প্রথমে এ ব্লাড গ্রুপের জন্য আরবিসির মধ্যে কি অ্যান্টিজেন থাকবে, এ অ্যান্টিজেন থাকবে। তো তার কোরসপন্ডিং প্লাজমাতে কি অ্যান্টিবডি থাকতে পারে, অ্যান্টি বি। দেখো এখানে যদি অ্যান্টি এ থাকতো তাহলে কী হতো, অ্যান্টি এ থাকলে এ অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি বিক্রিয়া করে একবারে রক্ত একবারে ক্লাস্পিং হয়ে যেত এবং আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। তাই এর কোরসপন্ডিং এখানে কি থাকবে, অ্যান্টি বি অ্যান্টিবডি। এবং এর ডোনার্সের কি গ্রুপ হওয়া উচিত, এ এবং ওকে দিতে পারবে। এ ব্লাড গ্রুপকে যেমন রক্ত দিতে পারবে বাট ওকেও দিতে পারবে, কারণ ও ব্লাড গ্রুপ আমরা জানি যে সার্বিক দাতা বলে, ইউনিভার্সাল ডোনার, এবং এ বিকে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট অর্থাৎ সার্বিক গ্রহীতা। বলতে গেলে ও পজিটিভ ব্লাডকেই বলা হয় ইউনিভার্সাল ডোনার এবং এ বি নেগেটিভকে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। তো এ এবং ওকে দিতে পারবে কারণ ও তো সার্বিক দাতা, কারণ ওর মধ্যে ও ব্লাড গ্রুপের মধ্যে কোনো এ বি অ্যান্টিজেন কিছুই থাকে না। যদি এ বি অ্যান্টিজেন নাই থাকে এবং এর মধ্যে দুই প্রকারই অ্যান্টিবডি থাকে, অ্যান্টি এ অ্যান্টিবডি, তো সেটা তো নিতেই পারবে। যদি অ্যান্টিজেন উপস্থিত নাই তো সে এই ব্লাড গ্রুপের ব্যক্তি থেকে নিতেই পারবে রক্ত, তো তাতে অসুবিধা হবে না। সিমিলারলি দেখো একদম উল্টো প্রসেস যে বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে তার মধ্যে আরবিসির মধ্যে কি অ্যান্টিজেন থাকে, বি অ্যান্টিজেন থাকে। তো তার কোরসপন্ডিং অ্যান্টিবডি কী হবে, অ্যান্টি এ। তো মাইন্ড ইট, যদি এখানে অ্যান্টি বি থাকতো তাহলে কী হতো, অ্যান্টিজেন বি এবং অ্যান্টি বি অ্যান্টিবডি,
দুটো বিক্রিয়া করে একেবারে সিভিয়ার ক্লাস্পিং হয়ে যেত এবং আরবিসি ধ্বংসপ্রাপ্ত হতো। এবং এর ফলে দাতার কি গ্রুপ হওয়া উচিত, দাতা যেমন বিকে দিতে পারবে ওকেও দিতে পারবে, কারণ ও তো একটু আগেই বললাম যে তার মধ্যে কোনো অ্যান্টিজেন থাকে না, শুধু অ্যান্টিবডি থাকে। নেক্সট দেখো ব্লাড গ্রুপ হচ্ছে এবি ব্লাড গ্রুপ। এই এবি ব্লাড গ্রুপটা হচ্ছে সার্বিক গ্রহিতা, অর্থাৎ অন্য শ্রেণীর রক্ত থেকে রক্ত নিতে পারে। তো এবির মধ্যে আর আরবিসির মধ্যে কী কী অ্যান্টিজেন থাকে, এ এবং বি অ্যান্টিজেন, এই এ বি অ্যান্টিজেন দুটোই থাকে। এর ফলে কি হয়, তাদের প্লাজমাতে কোনো অ্যান্টিবডি থাকে না, কারণ এখানে দুই প্রকারই যেহেতু অ্যান্টিবডি থাকে, যদি অ্যান্টিবডি অ্যান্টিবি থাকে তো দুই প্রকারেরই বিক্রিয়া করে সিভিয়ার ক্লাসিক ডিস্ট্রাকশন অফ আরবিসি হয়ে যাবে। তো এখানে প্লাজমাতে কোনো অ্যান্টিবডি থাকে না। এবং ডোনার্সের গ্রুপ কী হয়েছে, এবং দাতা এই কার কাছ থেকে রক্ত নিতে পারে, এ বিবির থেকে যেমন নিতে পারে এর থেকেও নিতে পারে, কারণ যেহেতু এতে বি অ্যান্টিজেন আছে, এবং বি থেকেও নিতে পারে যেমন কারণ এই অ্যান্টিজেন থাকে, এবং ওর থেকেও নিতে পারে। সব গ্রুপ থেকেই এই বি শ্রেণীর রক্ত গ্রহণ করতে পারে। লাস্ট দেখো যেটা ও ব্লাড গ্রুপ। তো ও ব্লাড গ্রুপের আরবিসিতে কোনো অ্যান্টিজেন থাকে না, অ্যান্টিজেন এও থাকে না, অ্যান্টিজেন বিও থাকে না, নীল ওই জন্য দেখা। তো দেখো প্লাজমাতে এদের অ্যান্টিবডি থেকে কী থাকে, যেহেতু অ্যান্টিজেন এও থাকে না, অ্যান্টিজেন বিও থাকে না, তো ব্যাপারটা কি, এর মধ্যে অ্যান্টিবডি এ বি দুইটাই থাকে, দুই প্রকারেরই অ্যান্টিবডি থাকে। তো দুই প্রকারের যেহেতু অ্যান্টিবডি থাকে, তো এরা কাদের কাছ থেকে রক্ত কাদের কাছ থেকে নিতে পারে, শুধু ও গ্রুপ থেকেই রক্ত নিতে পারবে, ও গ্রুপ থেকেই। বাট কাদের রক্ত দিতে পারবে, সব শ্রেণীর রক্তকে এরা রক্ত দিতে পারবে, এই জন্য তাদের বলে ইউনিভার্সাল ডোনার। তো নেক্সট দেখো, from the above mentioned table it is evident that group O blood can be donated to person with any other blood group and hence O group individuals are called universal donors. তো তোমরা এই লাইনটা দেখো যে এই যে টেবিলটা উপরে যে টেবিলটা মেনশন করা হচ্ছে, তো এখান থেকে আমরা দেখতে পারি যে ও শ্রেণীর যে রক্তের ব্যক্তিরা তারা সব ব্যক্তিকেই রক্ত দান করতে পারে, এবং এই জন্য ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বিক দাতা, ইউনিভার্সাল ডোনার। এটা কিন্তু মাইন্ড, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, ইম্পর্টেন্ট। Person with AB group can accept blood from person with AB as well as the other groups of blood. Therefore, such persons are called universal recipient. অর্থাৎ এবি গ্রুপের রক্তের যেসব ব্যক্তি এবি গ্রুপের রক্তের শ্রেণী, তো তারা বিভিন্ন গ্রুপের রক্ত থেকে রক্ত গ্রহণ করতে পারে, তো এদেরকে বলা হয় সার্বিক গ্রহীতা, অর্থাৎ ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট আরএইচ গ্রুপিং। অর্থাৎ এখানে কি বলছে দেখো, যে অ্যানাদার অ্যান্টিজেন, দ্য আরএইচ অ্যান্টিজেন সিমিলার টু ওয়ান প্রেজেন্ট ইন রেসাস মাঙ্কিস, হেন্স আরএইচ ইজ অলসো অবজার্ভ অন দ্য সার্ফেস অফ আরবিসিস অফ মেজরিটি নিয়ারলি 80% অফ হিউম্যানস। অর্থাৎ এই এবিও শ্রেণীর যে রক্তের বিভাগ, এর মধ্যে এবি অ্যান্টিজেন ছাড়াও আমাদের আরেকভাবে রক্তের শ্রেণীবিভাগ করা, যেটা হলো আরএইচ গ্রুপিং। এই আরএইচ গ্রুপিংয়ের জন্য দায়ী অ্যান্টিজেনটাকে আরএইচ অ্যান্টিজেন। তো এই আরএইচ অ্যান্টিজেনটা আমাদের প্রথম কোথায় আবিষ্কার হবে, প্রথম কোথায় দেখা যাচ্ছে রেসাস নামে এক প্রকার প্রজাতির বানরের দেহে, মাখির দেহে, এই জন্য এর থেকে নাম আসছে আরএইচ, রেসাস থেকেই আরএইচ নামটা এসছে। এবং আমাদের মানব শরীরের আরবিসি রোহিত রক্তকণিকার 80%ই আরএইচ অ্যান্টিজেনটা দেখা যায়। Such individuals are called Rh positive and those in whom this antigen is absent is called Rh negative. তো যেসব ব্যক্তির রোহিত রক্তকণিকার দেহতলে যে Rh অ্যান্টিজেন উপস্থিত থাকে তাদের বলে Rh পজিটিভ, এবং Rh অ্যান্টিজেন অনুপস্থিত থাকলে তাকে বলে Rh নেগেটিভ। এই যে আমরা রক্ত বিভাগ করি না, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, তো এগুলা কিন্তু এই ভিত্তিতেই হয়, Rh positive, Rh negative. An Rh negative person, if exposed to Rh positive blood, will form specific antibodies against the Rh antigens. অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বলেছে যে একজন ধরো একটা ব্যক্তি যার Rh নেগেটিভ আছে, অর্থাৎ তার দিয়ে Rh অ্যান্টিজেনটা নেই, তো Rh নেগেটিভ ব্যক্তি রক্ত আর Rh নেগেটিভ ব্যক্তির যে রক্ত যদি কোনো হয়তো একটা ব্যক্তির যার Rh পজিটিভ, অর্থাৎ তার দিয়ে যদি সঞ্চালন করা হয়, তো Rh নেগেটিভ থেকে Rh পজিটিভে যদি সঞ্চালন করা হয়,
তো সেই RH নেগেটিভ যুক্ত রক্তটা কী করে, এই RH পজিটিভ যে রক্ত তার বিরুদ্ধে একটা স্পেসিফিক অ্যান্টিবডি, একটা বিশেষ অ্যান্টিবডি প্রস্তুত করে। দেয়ারফোর RH গ্রুপ শুড অলসো বি ম্যাচ বিফোর ট্রান্সফিউশন, অর্থাৎ সেই জন্য যে কোনো রক্ত সঞ্চালনের আগে RH গ্রুপটাও ম্যাচিং করা দরকার, মেলানো দরকার, যে RH পজিটিভের সঙ্গে RH পজিটিভ যাবে, RH নেগেটিভের সঙ্গে RH নেগেটিভ যাবে। A special case of RH incompatibility mismatching has been observed between the RH positive blood of a pregnant mother with RH positive blood of the fetus. তো একটা বিশেষ ক্ষেত্র দেখা যায়, এই ক্ষেত্রটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে অ্যাসারশন রিজন বা স্টেটমেন্ট বেসিস, যে একটি বিশেষ ক্ষেত্র দেখা যায় যে RH ইনকম্প্যাটিবিলিটি মিসম্যাচিং, অর্থাৎ RH মিসম্যাচিং ঘটে, RH মেলে না এই কেসটার ক্ষেত্রে। তো দেখা যায় যে একজন প্রেগনেন্ট মাদার, অর্থাৎ যার কয়েকদিন পরেই হয়তো গর্ভবতী মহিলার যার রক্ত হচ্ছে কি RH নেগেটিভ, মাইন্ড ইট, একজন গর্ভবতী মহিলার রক্ত RH নেগেটিভ, আর এবং তার যে ভ্রূণ, তার এই সেই সদ্যজাত যে ভ্রূণ, তার রক্ত হলো RH পজিটিভ। নেক্সট দেখো এর মেকানিজমটা বলছে, মানে এটা কীভাবে ঘটে, যে RH অ্যান্টিজেন্স অফ দ্য ফিটাস ডু নট গেট এক্সপোজ টু দ্য RH নেগেটিভ ব্লাড অফ দ্য মাদার ইন দ্য ফার্স্ট প্রেগনেন্সি, as the two bloods are well separated by the placenta। অর্থাৎ এই ক্ষেত্রে কি বলছে, যে সেই মাতা গর্ভবতী মহিলার প্রথম প্রেগনেন্সির সময়, তো প্রথম প্রেগনেন্সির সময় এই RH অ্যান্টিজেনটা, RH ফিটাসের মধ্যে যে RH অ্যান্টিজেন থাকে, যে ফিটাসটা বলো RH পজিটিভ ফিটাসের যে অ্যান্টিজেনটা থাকে, সেই অ্যান্টিজেনটা সেই গর্ভবতী মাতার রক্ত, যার RH নেগেটিভ রক্ত, তার মধ্যে উন্মুক্ত হয় না, কারণ প্রথম গর্ভাবস্থা অবস্থায় কি থাকে, এই দুপ্রকার রক্ত, RH পজিটিভ এবং RH নেগেটিভ রক্তটা প্লাসেন্টা নামক পর্দা, তোমরা সবাই জানো প্লাসেন্টা নামক একটা, যেটা গর্ভাবস্থায় থাকে, যে প্লাসেন্টা নামক পর্দার দ্বারা বিভাজিত থাকে, অর্থাৎ পৃথক থাকে, ওই জন্য উন্মুক্ত হতে পারে না, এক্সপোজ হতে পারে না। নেক্সট দেখো কি বলছে, however during the delivery of the first child there is a possibility of exposure of the maternal blood to small amount of RH positive blood from the fetus। তো দেখো যে যখন প্রথম বাচ্চার ডেলিভারি হবে, অর্থাৎ প্রথম বাচ্চা যখন হবে, তো তখন একটা কি সম্ভাবনা থাকে, যে তখন একটা সম্ভাবনা থাকে যে সেই ভ্রূণের যে RH পজিটিভ রক্ত, সেই RH পজিটিভ রক্তটা গর্ভবতী মায়ের সেই RH নেগেটিভ রক্তের মধ্যে উন্মুক্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আবার কিছু ক্ষেত্রে ঘটেও থাকে, মিক্স হয়ে যায়। In such cases, the mother starts preparing antibodies against RH antigen in her blood। অর্থাৎ এইসব ক্ষেত্রে কি হয়, যে সেই গর্ভবতী মাতাটা এই ফিটাসের যে RH পজিটিভ রক্ত, তার RH পজিটিভ রক্তের মধ্যে যে RH অ্যান্টিজেনটা থাকে, সেই RH অ্যান্টিজেনটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি প্রস্তুত করতে সাহায্য করে, কারণ মাতার মধ্যে তো RH অ্যান্টিজেন থাকে না, কারণ মাতা তো RH নেগেটিভ, তো RH পজিটিভ যুক্ত যে ফিটাস, তার সেই RH অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি প্রস্তুত করতে সাহায্য করে। In case of her subsequent pregnancies, the RH antibodies from the mother RH negative can leak into the blood of the fetus RH positive and destroy the fetal RBCs। তার পরবর্তী গর্ভাবস্থায়, অর্থাৎ সেকেন্ড প্রেগনেন্সি বা থার্ড প্রেগনেন্সির সময় কি হয়, যে এই RH নেগেটিভ বিশিষ্ট যে রক্তযুক্ত মাতা, তার দেখে যে উৎপন্ন হলো সদ্য যে RH অ্যান্টিবডি, সেই RH অ্যান্টিবডিটা সেই ভ্রূণের RH পজিটিভ রক্তের মধ্যে উন্মুক্ত হয়ে যায় এবং ভ্রূণের সেই যে RBC লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়। দিস কুড বি ফটল টু দ্য ফিটাস অর কুড কজ সিভিয়ার অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিস টু দ্য বেবি। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে সেই সদ্যজাত ভ্রূণটা বিভিন্ন রক্তাল্পতায় ভোগে, খুব মারাত্মক রক্তাল্পতায় ভোগে, এবং কিছু ক্ষেত্রে জন্ডিস নামক রোগও দেখা যায়। দিস কন্ডিশনস ইজ কল্ড এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। খুব ইম্পর্টেন্ট, এই যে পুরো ঘটনাটা ব্যাখ্যা করা, পুরো ঘটনাটা যে ঘটলো, এই ঘটনাটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। দিস ক্যান বি অ্যাভয়েডেড বাই অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান্টি-RH অ্যান্টিবডিজ টু দ্য মাদার ইমিডিয়েটলি আফটার দ্য ডেলিভারি অফ দ্য ফার্স্ট চাইল্ড। তো এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস যে রোগটা হলো, যে মারাত্মক রক্তাল্পতা জন্ডিস, এই রোগ থেকে মুক্তি পাওয়ার কী উপায়, তো তখন সেই গর্ভবতী
মহিলাকে সঙ্গে সঙ্গে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি, অর্থাৎ আরএইচ যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেই আরএইচ অ্যান্টিবডির কাজকে প্রতিহত করার জন্য অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি দেওয়া হয় ইঞ্জেকশনের মাধ্যমে, ইন্টারভেনাস ইঞ্জেকশন বা বিভিন্ন মাধ্যমে দেওয়া হয়। কখন দেওয়া হয়? যখন প্রথম চাইল্ডটা বেরিয়ে গেল, ফার্স্ট ডেলিভারি হয়ে গেল, ফার্স্ট ডেলিভারি পরেই এটা দেওয়া হয়। নেক্সট দেখো কি বলছি, ইম্পর্টেন্ট কোয়াগুলেশন অফ ব্লাড। You know that when you cut your fingers or hurt yourself, your wound does not continue to bleed for a long time. Usually the blood stop flowing after some time. তো দেখো এই লাইনটাতে কি বলছে যে যখন আমাদের নখ আঙ্গুল কোনো কারণে কেটে গেল, অর্থাৎ কোনো কারণে আমাদের আঙ্গুল বা কোনো দেহের কোনো অংশ যদি কেটে যায়, তো তোমরা দেখো যে সঙ্গে সঙ্গে সেখান থেকে রক্ত বেরোতে থাকে, এবং তোমরা নোটিস করেছো যে কিছুক্ষণ পরে রক্তটা বন্ধ হয়ে গিয়ে এখানে একটা স্কাম তৈরি হয়, একটা মানে খয়েরি রঙের বা রক্তটা জমাট পেতে একটা ফোড়ার মতো হয়ে যায়, লাল রঙের ফোড়া। খানিকক্ষণ রক্ত ব্লিডিং হলে তারপর এটা হয়ে যায়। তোমরা কেটে গেলে দেখবে, আমিও দেখেছি, আমার যখন মাঝে মাঝে কাটতো। নো ডু ইউ নো হয়, তো তোমরা জানো যে কী মেকানিজমের মাধ্যমে হয়? ব্লাড এক্সিবিটস কোয়াগুলেশন আর ক্লটিং ইন রেসপন্স টু অ্যান ইনজুরি অর ট্রমা। অর্থাৎ এই যে যখন কেটে গেল, তো রক্তে যে রক্তচলকের মধ্যে যে ইনজুরি ঘটলো, মানে ট্রমা ঘটলো, সেই ট্রমার থেকে বেরোনোর জন্য, ইনজুরি থেকে বেরোনোর জন্য রক্তের যে অণুচক্রিকার মধ্যে একটা বিশেষ পদ্ধতি আমরা একটু আগে বললাম যে এটা কী কারণের জন্য হয়? রক্ততঞ্চনের জন্য। রক্ততঞ্চন ঘটার জন্যই রক্তটা জমাট বেঁধেছে। দিস ইজ এ মেকানিজম টু প্রিভেন্ট এক্সেসিভ লস অফ ব্লাড ফ্রম দ্য বডি। তো আমাদের রক্ততঞ্চন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের শরীর থেকে যে অত্যাধিক রক্ত বেরোনোটা প্রতিহত হয়। নাহলে তো আমাদের যদি ঘটনাটা না করতো, তাহলে আমাদের সারাদিন রক্ত বেরোই যেত। রক্ত বেরোতে বেরোতে কি একসময় শরীর থেকে সব রক্তই চলে যেত, তারা কোনো রক্তই থাকতো না শরীরে, তা মানুষ মরেই যেত, শুকিয়ে মানুষ মরে যেত। তো আমাদের তো দেখবা খানিকক্ষণ পরেই তো রক্তটা বন্ধ হয়ে যায় না, তো এটা হচ্ছে রক্ততঞ্চনের জন্য ঘটে। তো আমাদের শরীরে অতিরিক্ত রক্ত বেরোনোটা বন্ধ হয়ে যায় এই রক্ততঞ্চন প্রক্রিয়ার মাধ্যমে। You would have observed a dark reddish brown scum from at the site of a cut or an injury over a period of time. তো আমি একটু আগেই বললাম যে তোমরা লক্ষ্য করেছো যে যখন আমাদের কোনো জায়গা কেটে যায় বা ক্ষত সৃষ্টি হয়, তো সেখানে একটা লাল বা বাদামি বর্ণের একটা স্কাম, একটা ফোড়ার মতো একটা তৈরি হয়, স্কামের মতো তৈরি হয় সেই জায়গায় কিছুক্ষণ পরে। ইট ইজ এ ক্লট অর কোয়াগুলাম ফ্রম মেইনলি অফ এ নেটওয়ার্ক অফ থ্রেডস কল ফাইব্রিনস হুইচ ডেড অ্যান্ড ড্যামেজ ফ্রম এলিমেন্টস অফ ব্লাড আর ট্র্যাপড। অর্থাৎ এটি হলো এক প্রকার ক্লট বা কোয়াগুলাম টাইপের, যে কোয়াগুলাম রক্ততঞ্চনের পরে যে তৈরি হয় ক্লট, সেই ক্লট, এবং যেটা কী দিয়ে তৈরি হয়? ফাইব্রিন নামক অনেক জারকাকার গঠন সৃষ্টি হয় ফাইব্রিন নামে, এবং যেটার মধ্যে কি থাকে? আমাদের ব্লাডের মধ্যে যত রকম ডেড এলিমেন্ট, অর্থাৎ যত রকম নষ্ট পদার্থসমূহ এবং মৃত পদার্থসমূহ, সেগুলো ডেড অ্যান্ড ড্যামেজ এলিমেন্ট এইটার মধ্যে ট্র্যাপ থাকে, মানে ভর্তি থাকে এর মধ্যে। Fibrins are formed by the conversion of inactive fibrinogen in the plasma by the enzyme thrombin. তো আমি একটু আগেই বলেছি যে আমাদের রক্ততঞ্চনে যে অংশগ্রহণকারী যে পদার্থগুলো, সেগুলো অসক্রিয় অবস্থা থাকে, তো সেগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সক্রিয় করতে হয়। অর্থাৎ আমাদের রক্ততঞ্চনে সাহায্যকারী খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা হচ্ছে ফাইব্রিন। তো ফাইব্রিনটা কীভাবে কনভার্সন হয়? প্রথমে সেটা থেকে অসক্রিয় অবস্থায় ফাইব্রিনোজেন হিসাবে থাকে। তো একটা এনজাইম থ্রম্বিন নামে একটা এনজাইম এই অসক্রিয় ফাইব্রিনোজেনকে ফাইব্রিন তৈরি করতে সাহায্য করে, ফাইব্রিনে কনভার্ট করতে সাহায্য করে। নেক্সট দেখো কি বলছে, থ্রম্বিনস 18 টার্মস আর ফ্রম দ্য ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য প্লাজমা কল প্রথম্বিন। এই যে এনজাইম যে থ্রম্বিনটা আমরা দেখলাম, যেটা ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি করলো, তো এই থ্রম্বিনটাও আবার একটা অসক্রিয় একটা সাবস্টেন্স পদার্থ থেকে তৈরি হয়, প্লাজমার মধ্যে থাকে, সেটা হচ্ছে প্রথম্বিন। An enzyme complex thrombokinase is required for the above reaction. অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ আমাদের উৎসেচক যেটা থ্রম্বোকাইনেস, তো থ্রম্বোকাইনেস এই উপযুক্ত বিক্রিয়া ব্যবহৃত হয়। তো থ্রম্বোকাইনেস এই অসক্রিয় প্রথম্বিনকে থ্রম্বিনে পরিবর্তন করতে সাহায্য করে। This complex is formed by a series of linked enzymatic reaction cascade process involving a number of factors present in the plasma in an inactive state. তো এটা হলো একটা এক জটিল প্রক্রিয়া এবং এই এনজাইম লিঙ্ক প্রক্রিয়া, এনজাইম বিশিষ্ট প্রক্রিয়া, যেটাকে বলা হয় কাসকেড প্রসেস। তো যেটা যে এক্সটেন্সিভ ইন্টেন্সিভ পাথওয়ে, তো এখানে যখন দেওয়া নাই, আমি আর বলতে গেলাম না, কারণ এনসিটিতে যেহেতু নাই কাসকেড প্রসেস। তো এটা বিভিন্ন রকমের ক্লটিং ফ্যাক্টর, রক্ততঞ্চনে সাহায্যকারী বিভিন্ন রকম ফ্যাক্টরের উপর নির্ভর করে, এবং যেগুলো কী অবস্থা থেকে অসক্রিয় অবস্থা থাকে, এবং তাদের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সক্রিয় করতে হয়। An injury or trauma stimulates the platelets in the blood to release certain factors which activate the mechanism of coagulation. অর্থাৎ
আমাদের শরীরে যখন কোনো ক্ষত সৃষ্টি হয়, তো ক্ষত সৃষ্টি হলে কী হয়, আমাদের শরীরে অংশক্রিয়াগুলো, রক্তের মধ্যে থাকা অণুচক্রিকাগুলো, এই বিভিন্ন রকমের ফ্যাক্টরগুলো, পদার্থগুলো সৃষ্টি করতে সাহায্য করে, যারা এই রক্তচঞ্চলের প্রক্রিয়াকে উদ্দীপ্ত করতে সাহায্য করে। Certain factors released by the tissues at the site of injury can also initiate coagulation. অর্থাৎ আরও কিছু কিছু আমাদের কলাকোষে আরও কিছু কিছু ফ্যাক্টর বা পদার্থ আছে যেগুলো এই ক্ষত যেখানে সৃষ্টি হয় সেখান থেকে উৎপন্ন হয় এবং যেগুলো এই রক্তচঞ্চলের প্রক্রিয়াকে উদ্দীপ্ত করতে সাহায্য করে। ক্যালসিয়াম আয়ন প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ক্লটিং, অর্থাৎ আমাদের রক্তচঞ্চলে ক্যালসিয়াম আয়ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো নেক্সট দেখো যে বলছে লিম্ফ টিস্যু ফ্লুইড অর্থাৎ লসিকা, এটাও এক প্রকার কলাকোষের তরল। অ্যাজ দ্য ব্লাড passes through the capillaries in tissues, some water along with many small water soluble substance move out into the spaces between the cells of tissues, leaving the larger protein and most of the form elements in the blood vessels. তো তোমরা সবাই জানো যে আমাদের কলাকোষের মধ্য দিয়ে যে রক্তজালক থাকে, সেই রক্তজনকের মধ্য দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়, তো তার পাশাপাশি আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে কিছু জলে দ্রবীভূত পদার্থ এবং জল, অর্থাৎ জলে থাকা কিছু জলে দ্রবীভূত পদার্থ, সেগুলো সেই রক্তজালকের কলাকোষের স্থান থেকে, অন্তঃকোষীয় স্থান থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে এবং কলাকোষের মধ্যে বাকি অবশিষ্ট থাকে বড় বড় প্রোটিন সমূহ এবং আরও কিছু কিছু ফর্ম এলিমেন্টস থাকে। তো এই দিস ফ্লুইড রিলিজ হাউস ইজ কল্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অর টিস্যু ফ্লুইড। এই যে তরলটা বেরিয়ে গেল, এই তরলটাকে কী বলা হয়? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, অর্থাৎ আন্তঃকোষীয় তরল বা কলাকোষের তরল। ইট হ্যাজ দ্য সেম মিনারেল ডিস্ট্রিবিউশন অ্যাজ দ্যাট ইন দ্য প্লাজমা, অর্থাৎ প্লাজমা নামক জলীয় অংশের মধ্যে যে খনিজ পদার্থের থাকে যতটা পরিমাণে, এটার মধ্যেও সেই একই পরিমাণ থাকে, সেম কম্পোজিশনই থাকে। এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্টস, গ্যাসেস এক্সেট্রা বিটুইন দ্য ব্লাড অ্যান্ড দ্য সেলস অ্যাওয়েজ অকার্স থ্রু দিস ফ্লুইড। অর্থাৎ এখানে কি বলছে যে দেখো আমাদের রক্ত এবং কলাকোষের মধ্যে বিভিন্ন রকমের পুষ্টিদ্রব্য এবং গ্যাসসমূহ কীভাবে আদান প্রদান হয় এই কলাকোষের তরলের মাধ্যমেই, আন্তঃকোষীয় তরলের মাধ্যমে। An elaborate network of vessels called the lymphatic system collect this fluid and drain it back to the major vein. অর্থাৎ আমাদের জালকের মধ্যে রক্তজালকের মধ্যে যে একটা বিশেষ জালকাকার গঠন যে আছে, তো সেই জালকাকার গঠনকে বলা হয় কি বল, লিম্ফ্যাটিক সিস্টেম, অর্থাৎ লসিকা গ্রন্থি বলা হয়। যে লসিকা লিম্ফ্যাটিক সিস্টেমটা কী করে, এই লিম্ফ নামক ফ্লুইড তরলকে গ্রহণ করে এবং এটাকে আমাদের শরীরে যে খুব গুরুত্বপূর্ণ যে শিরাগুলো সেটাতে ড্রেন করে, অর্থাৎ পরিস্থিত হয়। দ্য ফ্লুইড প্রেজেন্ট ইন দ্য লিম্ফ্যাটিক সিস্টেম ইজ কল্ড লিম্ফ, অর্থাৎ আমাদের যে লসিকা ব্যবস্থাপনায় যে তরলটা থাকে সেটাকেই বলা হয় লসিকা। লিম্ফ ইজ এ কালারলেস ফ্লুইড কন্টেনিং স্পেশালাইজড লিম্ফোসাইট হুইচ আর রেসপন্সিবল ফর দ্য ইমিউন রেসপন্স অফ দ্য বডি। অর্থাৎ লসিকাগুলো এবং বর্ণহীন এক প্রকার তরল যেটার মধ্যে লিম্ফোসাইট নামক কোষগুলো থাকে এবং যেগুলো আমাদের শরীরে অনাক্রমতাজনিত প্রক্রিয়ায় বিশেষভাবে অংশগ্রহণ করে, তো অনাক্রমতা প্রদান করতে সাহায্য করে আমাদের শরীরে। লিম্ফ ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ক্যারিয়ার্স ফর নিউট্রিয়েন্টস, হরমোন এক্সেট্রা। অর্থাৎ লসিকাগুলো হলো আমাদের শরীরে বিভিন্ন প্রকার পুষ্টিদ্রব্য, হরমোনের বাহক হিসেবে কাজ করে, অর্থাৎ তাদের পরিবহন করতে সাহায্য করে। ফ্যাটস আর অ্যাবজর্ব থ্রু লিম্ফ ইন দ্য ল্যাকটিয়ালস প্রেজেন্ট ইন দ্য ইন্টেস্টিনাল ভিলি। অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনের মধ্যে, অন্ত্রের মধ্যে যে ভিল্লি মতো স্ট্রাকচার থাকে, আঙুলের মধ্যে প্রবর্ধক যে ভিল্লি মতো স্ট্রাকচারগুলো থাকে, তার মধ্যে ল্যাকটিয়াস নামক একটা অংশ থাকে। তো ল্যাকটিয়াস নামক একটা অংশের মধ্যে আমাদের শরীরে বিভিন্ন রকমের যে ফ্যাটসমূহগুলো কীভাবে শোষিত হয়, সেটা লিম্ফের মাধ্যমে, অর্থাৎ লসিকার মাধ্যমে এই ফ্যাটগুলো শোষিত হয়ে যায়। নেক্সট দেখো কী বলছে, সার্কুলেটরি পাথওয়েজ। দ্য সার্কুলেটরি প্যাটার্নস আর অফ টু টাইপস, ওপেন অ্যান্ড ক্লোজ। আমরা সবাই জানি যে আমাদের শরীরে সংবহন দুই প্রকারের হয়, একবারে বেসিক যে মুক্ত সংবহন, বদ্ধ সংবহন। ওপেন সার্কুলেটরি সিস্টেম ইজ প্রেজেন্ট ইন আর্থ্রোপোডস অ্যান্ড মোলাসেস ইন হুইচ ব্লাড পাম্পড by the heart passes through the large vessel into open spaces or body cavities called sinuses. অর্থাৎ
আর্থ্রোপোড আর মোলাস্কা জাতীয় নিম্ন অমেরুদণ্ডী শ্রেণীর প্রাণীদের মধ্যে এই মুক্ত সংবহন প্রক্রিয়া দেখা যায়। তো এদের মধ্যে কি হয় যে তাদের মধ্যে যে হৃৎপিণ্ডের দ্বারা যে রক্ত পাম্প হয়, সেই রক্তটা কি করে তাদের বিভিন্ন বড় বড় বৃহদাকার ভেসেলের মানে রক্তচালকের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাদের মুক্ত দেহ গহ্বরে, মুক্ত দেহ গহ্বরে, যেটাকে বলে সাইনাসের মধ্যে উন্মুক্ত হয়ে যায়। Annelids and chordates have a closed circulatory system in which the blood pumped by the heart is always circulated through a closed network of blood vessels. অর্থাৎ অ্যানিলিডা এবং বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী যেমন মাছ থেকে শুরু করে উভচর, সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী যেমন আমরা, তো অ্যানিলিডা এবং বিভিন্ন মেরুদণ্ডী শ্রেণীতে প্রাণীদের মধ্যে বদ্ধ সংবহন দেখা যায়। তো বদ্ধ সংবহনে কি হয়, তাদের মধ্যে যে হৃৎপিণ্ড থাকে, হৃৎপিণ্ডের দ্বারা যে রক্তের যে পাম্প হয়, তো সেটা একটি বদ্ধ একটা জালকের মধ্যেই তাদের এই রক্তের সংবহনটা হয়। অর্থাৎ তাদের রক্ত সংবহন কোনো মুক্ত দেহ গহ্বরে উন্মুক্ত হয় না, তো বদ্ধ রক্তচালকের মধ্যে সম্পন্ন হয়। This pattern is considered to be more advantageous as the flow of fluid can be more precisely regulated. অর্থাৎ এই বদ্ধ সংবহন তন্ত্রটাই এটা বেশি অ্যাডভান্টেজ, এটা বেশি সুবিধাজনক, কারণ এদের মধ্যে যে রক্ত বিভিন্ন রক্তকোষের তরলগুলো, তো সেগুলো একটা ক্লোজ নেটওয়ার্ক, অর্থাৎ বদ্ধ একটা রক্তচালকের মধ্যে যেহেতু প্রবাহিত হয়, তো তাদের মধ্যে রেগুলেশনটা অর্থাৎ নিয়ন্ত্রণটা খুব বেশি হয়। অল ভার্টিব্রেটস possesses a muscular chamber heart. অর্থাৎ আমরা সবাই জানি যে আমাদের সব মেরুদণ্ডী প্রাণীরা পেশিসমূহ হৃৎপিণ্ড দ্বারা গঠিত। ফিশেস হ্যাভ এ টু চেম্বার হার্ট উইথ অ্যান অ্যাট্রিয়াম অ্যান্ড এ ভেন্ট্রিকল। অর্থাৎ মাছের মধ্যে প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায়, তাদের মধ্যে একটি অইন্দ্র এবং একটি নিলয় থাকে। Amphibians and the reptiles except crocodiles have a three-chamber heart with two atria and a single ventricle, whereas crocodiles, birds and mammals possesses a four-chamber heart with two atria and two ventricles. অর্থাৎ এই লাইনটাতে কি বলছে যে উভচর এবং সরীসৃপ, অর্থাৎ কুমির বাদ দিয়ে, উভচর সরীসৃপ, কুমির শুধু বাদ যাবে, কুমিরটা বাদ দিয়ে তাদের প্রত্যেকের মধ্যে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে, যাদের মধ্যে দুটো অইন্দ্র এবং একটাই নিলয় থাকে। এবং ক্রোকোডাইলের মধ্যে অর্থাৎ কুমির, পক্ষী এবং স্তন্যপ্রাণীদের চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে, তোমরা সবাই জানো, তার মধ্যে দুটো অরিন্দ্র, দুটো নিলয় থাকে। In fishes, the heart pumps out deoxygenated blood which is oxygenated by the gills and supplied to the body parts from where deoxygenated blood is returned to the heart, the single circulation. অর্থাৎ আমরা মাছেদের মধ্যে এক চক্রী সংবহন অর্থাৎ সিঙ্গেল সার্কুলেশন দেখতে পাই। তো তাদের হৃৎপিণ্ড কি করে, হৃৎপিণ্ড তাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ অক্সিজেনবিহীন রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, যেটা তাদের শরীরে শ্বাসনে সাহায্য করে। যে গিলস নামক অংশ, সেই গিলস নামক অংশের দ্বারা পরিস্থিত হয়, সেটা অক্সিজেনেটেড হয়, অক্সিজেনযুক্ত হয়, এবং ফাইনালি সেই অক্সিজেনযুক্ত রক্ত তাদের দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পরিবাহিত হয়, এবং ফাইনালি আবার কি হয়, এই পরিবাহিত হওয়ার পর দেহের বিভিন্ন দূষিত পদার্থের ক্রিয়ার ফলে সে আবার সেই পুনরায় ডিঅক্সিজেনেটেড অক্সিজেনবিহীন রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তৈরি হয়, যেটা আবার পুনরায় তাদের হৃৎপিণ্ডে ফিরে আসে। এই জন্য তাদের এটাকে বলা হয় একচক্রী সংবহন। In amphibians and reptiles, the left atrium receives oxygenated blood from the gills, lungs and skin, and the right atrium gets the deoxygenated blood from the other body parts. অর্থাৎ উভচর এবং সরীসৃপদের মধ্যে আমরা কি দেখতে পাই যে তাদের বাম অইন্দ্র তাদের গিলস অর্থাৎ গিলস নামক অঙ্গ এবং ফুসফুস এবং ত্বক থেকে কি রক্ত গ্রহণ করে, অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে, এবং তাদের ডান অইন্দ্র কী করে, তাদের বিভিন্ন দেহের অঙ্গ থেকে ডিঅক্সিজেনেটেড রক্ত অক্সিজেনবিহীন রক্ত গ্রহণ করে। However, they get mixed up in the single ventricles which pumps out mixed blood, incomplete double circulation. অর্থাৎ তাদের শরীরে যেহেতু একটাই নিলয় থাকে, তো এই অক্সিজেনযুক্ত রক্ত এবং অক্সিজেনবিহীন রক্ত দুই প্রকার রক্ত কী হয়, মিক্স করে যায়, মিশ্রণ হয়ে যায়, এবং মিশ্রণ হয়ে গিয়ে এই একটাই নিলয় সেই রক্তকে উৎক্ষেপণ করতে সাহায্য করে। তো এটাকে বলে ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন, দ্বিচক্রী সংবহন। কিন্তু ইনকমপ্লিট কেন, যেহেতু এই দুই প্রকার রক্ত মিশে গিয়ে একেবারে মিশে গিয়ে সেটা
নিলয় দ্বারা উৎক্ষিপ্ত হয়, এই জন্য এটাকে বলে ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন, অর্থাৎ অসম্পূর্ণ দ্বিচক্রী সংবহন। In birds and mammals, oxygenated and deoxygenated blood received by the left and right atria respectively passes on to the ventricles of the same side. অর্থাৎ আমরা পক্ষী ও স্তন্যপায়ীদের মধ্যে কি দেখতে পাই যে অক্সিজেনযুক্ত রক্ত এবং অক্সিজেনবিহীন রক্ত তারা কোথা থেকে গ্রহণ করে, এবং তাদের বাম অরিন্দ অক্সিজেনযুক্ত রক্ত এবং ডান অরিন্দ অক্সিজেনবিহীন রক্তটা গ্রহণ করে, এবং তাদের যেহেতু দু প্রকার নিলয় থাকে এবং ডান নিলয় বাম নিলয়, তো এই বাম নিলয়ে অক্সিজেনযুক্ত রক্ত পৃথকভাবে এবং ডান নিলয়ে অক্সিজেনবিহীন রক্ত পৃথকভাবে গ্রহণ করে। The ventricles pumps out without any mixing, that is, two separate circulatory pathways are present in this organism, hence these animals have double circulation. অর্থাৎ তাদের যে দুটো নিলয় থাকে, বাম নিলয় ডান নিলয়, তো ডান নিলয় তাদের কোনো রকম মিশ্রণ ছাড়া, অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত অক্সিজেনবিহীন রক্ত এখানে কোনো রকম মিশ্রণ ঘটে না, কারণ তাদের মধ্যে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ অর্থাৎ আন্তঃনিলয় পদ্মা দ্বারা যেহেতু সেটা পৃথক করা থাকে, তো তাদের মধ্যে রক্তে কোনো রকম মিশ্রণ হয় না, এবং তাদের মধ্যে দুই প্রকার সংবহন পথ দেখা যায়, টু সেপারেট সার্কুলেশন পথ, পৃথক সংবহন পথ দেখা যায় জন্য তাদের এই সংবহনকে বলা হয় দ্বিচক্রী সংবহন অর্থাৎ ডাবল সার্কুলেশন। লেট আস স্টাডি দ্য হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। এর পরবর্তীতে আমরা হিউম্যান সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ মানবদের সংবহনতন্ত্র সম্বন্ধে জানবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হবে। তো নেক্সট পার্টে আমি পরের থেকে শুরু করবো হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, খুব ইম্পর্টেন্ট, যে মানব শরীরের সংবহনতন্ত্র। এর পরের পার্টটা পরে নেক্সট ভিডিওতে আসবে। তো যেটুকু বললাম তো তোমরা সেটুকু ভালো করে দেখতে থাকো, এবং কোনো এই বিষয়ে কোনো কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কিছু বলবো না, তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে বাই, ওকে, থ্যাংক ইউ।